আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত.com স্টুডিও FM চ্যানেলে। আজ এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের অত্যন্ত প্রিয় আফনান ভাই। তিনি আজ মোট 2টি ঘটনা পড়ে শোনাবেন। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের প্রথম ঘটনায়। সিংহের ত্রিশালে। তো চলুন আজকের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি জিলুর রহমান ভাইকে যিনি দিয়েছেন, উনি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুলের একজন শিক্ষিকা। তো চলুন ঘটনায় চলে যাই। তবে একটা বিষয় বলে রাখছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। ঘটনার সময়কাল 1989 কি 90 সাল। আশরাফ আলী। এই আশরাফ আলী নানার বয়স 70-এর কাছাকাছি। গ্রামের সহজ সরল, সৎ, নিষ্ঠাবান, ধার্মিক আর সুখী একজন মানুষ। ওনার 4 মেয়ে 3 ছেলে। ওনার 3 নম্বর মেয়ে বা তৃতীয় কন্যা, যার নাম হচ্ছে আঞ্জু। এই আঞ্জু ছিল বাক প্রতিবন্ধী। আর ছেলেরা ছিল, দেখা যাচ্ছে যে সব মেয়েদের থেকে বয়সে ছোট। বড় 2 মেয়ের বিয়ে হয়েছে, ঘরে ছিল 2 মেয়ে আর 3 ছেলে। নানা তৃতীয় মেয়ে আঞ্জু বাক প্রতিবন্ধী হলেও সে কিন্তু জন্মগত বাক প্রতিবন্ধী না। আঞ্জুর বয়স তখন 15-16 হবে। তখন ওর টাইফয়েড জ্বর হয় আর কি। ওই টাইফয়েডেই আঞ্জু মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহর রহমতে সেই জ্বরে আঞ্জু বেঁচে গিয়েছে, কিন্তু বাক শক্তি হারিয়ে ফেলেছিল। আশরাফ আলী রানা যুবক বয়স থেকেই ছিলেন একদম প্র্যাকটিসিং মুসলিম। উনি এলাকায় পরিচিত ছিলেন আশু ভাই নামে। আশরাফ আলী তো আশরাফ থেকে আশু হয়ে গেছে আর কি। আশু নানা যুগের পর যুগ ধরে বাঁশের চাটাই ও ধাড়ি তৈরি করে বিক্রি করতেন। এটাই ছিল তার পারিবারিক পেশা। ফজরের নামাজের পর আশু নানা ধারালো দা ও কোড়াল নিয়ে চলে যেতেন বিভিন্ন গ্রামে। জঙ্গল ঘুরে ঘুরে মালিকের কাছ থেকে বাঁশ কিনে আনতেন। বাড়িতে বাঁশ এনে নির্দিষ্ট মাপে কেটে আশু নানা বসে বসে বাঁশ দিয়ে খুব পাতলা পাতলা ফালি তৈরি করতেন। আর সেই বাঁশের পাতলা ফালি বাড়িতে মহিলারা বুনে বুনে চটা ও ধাড়ি তৈরি করত। ধাড়ি বলতে বাঁশের তৈরি এক প্রকারের চাটাই। বিছানায় তোশকের নিচে ধাড়ি বিছানো হতো। এছাড়াও ঘরে সিলিং তৈরি করা সহ ঘরের বেড়া ও নানান কাজে এই ধাড়ি ব্যবহার করা হয়। এমনকি মানুষ মারা গেলে দাফনের সময় কবরে বাঁশের উপর ধাড়ি দেওয়া হতো, যেটাকে আমরা চাটাই বলি আর কি। তখনকার সময় এই বাঁশের চাটাই বা ধাড়ির ব্যাপক চাহিদা ছিল। আশু নানার বাড়িতে মহিলারা সারাদিনে 2 থেকে 3টা চাটাই বানাতে পারত। বিকেলে আশু নানা সেই চাটাই গোল করে পেঁচিয়ে পাইপের মতো করে বেঁধে কাঁধে নিয়ে হাটে যেতেন। আশেপাশে যেদিন যেইবার হাট থাকতো, নানা সেই হাটে চলে যেতেন। চাটাই বিক্রি করে দৈনন্দিন বাজার করে রাতের বেলা বাড়িতে ফেরত আসতেন। এইভাবেই দিনের পর দিন, যুগের পর যুগ আশু নানার পরিবার চলছে। আশু নানার বাড়ি থেকে 2 গ্রাম পরে এক গ্রামে ছিল বিশাল এক জঙ্গল। ডেঙ্গুর জঙ্গল নামে পরিচিত সেই জঙ্গল। জঙ্গলটা কিন্তু এখনো আছে। তবে জঙ্গল কেটে বসতি ও আবাদি জমি তৈরি হতে হতে আয়তনে আগের থেকে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ডেঙ্গুর জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে ছিল গ্রামের রাস্তা। আর এই ডেঙ্গুর জঙ্গলে ছিল প্রচুর বাঁশ। এক একটা বাঁশের ঝাড়ে অন্তত 500 বাঁশ ছিল, মানে কম পক্ষে বলছি, বেশি তো ছিলই। আর তখন অন্তত এমন 100 বাঁশঝাড় ছিল এই ডেঙ্গুর জঙ্গলে। বাঁশঝাড়ের কারণে দিনের বেলাও জঙ্গলে অন্ধকার থাকতো। আশু নানা এই জঙ্গল থেকে বাঁশ কিনতেন। উনি কিন্তু ফ্রিতে নিতেন না। এই জঙ্গলের তো মালিকানা ছিল, যে ওখানে ঠিক কার জমির উপরে কোন ঝোপটা গড়ে উঠেছে, তার কাছ থেকে উনি বাঁশ কিনতেন। আর যেহেতু বাঁশের কাজই ছিল ওনার, এই জন্য প্রায়ই ওনাকে এই জঙ্গলে এসে বাঁশ কাটতে হতো। যেহেতু সবসময় এখানে আসতেন, তাই এই জঙ্গলের ম্যাপ, মানে ভেতরে কোথায় কি আছে সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। ব্যাপারটা এমন নয় যে আশু নানা প্রতিদিনই এই জঙ্গলে বাঁশ কাটতে আসেন। জঙ্গলের এক একটা অংশ এক একজনের মালিকানা, তাই কেউ বাঁশ বিক্রি করলে আশু নানা এসে কেটে নিয়ে যেত। সবাই তো একই সময় বাঁশ বিক্রি করতো না। দেখা যেত যে কিছু বাঁশ বিক্রি করেছে, আবার নতুন করে বাঁশ পরিপক্ক হতে হবে, কাটার উপযোগী হতে হবে। তো এক এক সময় এক এক পাশ থেকে
বাঁশ বিক্রি হতো। আবার কখনো দেখা যেত যে আশুনানা অন্য আর একটা জায়গায় গিয়েছেন বাঁশ কাটার জন্য। তবে আশুনানা যেহেতু প্রায়ই এই জঙ্গলে আসতেন, এই জন্যই মূলত এই জঙ্গলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তার ধারণা ছিল। জঙ্গলের ভেতর দিয়ে তো গ্রামের রাস্তা ছিল, তাই সপ্তাহে একদিন আশুনানা এখান দিয়ে হাটে যাতায়াত করতেন। আর এই জঙ্গলের যারা মালিক ছিলেন, তারা তখনকার সময় আশেপাশের কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ও সম্পদশালী ছিলেন। একদিন আশুনানা 3টি বাঁশের চটা নিয়ে ওই জঙ্গলের রাস্তা দিয়ে হাটে যান। সাধারণত আশুনানার গ্রামের কেউ ওই হাটে যেত না, কারণ হাট ওই গ্রাম থেকে অনেকটা দূরে ছিল আর পথটাও ছিল উল্টো, মানে ওইদিকে এদিকের মানুষ খুব কম যাতায়াত করত। প্রয়োজন হলে আশেপাশে একাধিক হাট তো ছিলই, সেখানে যেত মানুষজন। আশুনানার জীবিকা যেহেতু হাটের উপর নির্ভর করত, তাই তাকে প্রতিদিনই কোনো না কোনো হাটে তো যেতেই হতো। ওই দিন আশুনানা হাটে মাত্র একটা বাঁশের চাটাই বিক্রি করতে পেরেছেন, তার সাথে কিছু টাকাও ছিল। বেশ রাতও হয়ে গেছে, তাই আশুনানা একটা চাটাই বিক্রির টাকা ও নিজের সাথের যে টাকাগুলো ছিল এটা মিলিয়ে বাজার করেছেন। তারপর বাকি চাটাইগুলো ভাঁজ করে কাঁধে তুলে বাড়ির পথে রওনা দিয়েছেন। এদিকে হালকা ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে। আশুনানাকে 5 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে হবে। বাজার থেকে কিছুটা পথ পার হতেই বাতাসের ঝটকায় তার বাতি নিভে যায়। টিনের কৌটা দিয়ে তৈরি, দেখতে অনেকটা বদনার মতো ছিল এই কুপি বাতিটা। এই বাতিগুলোকে ওই এলাকায় বদনা বাতি বলা হতো। কেরোসিন দিয়ে জ্বলতো এই বাতি। অন্ধকার পথ হলেও কিছুটা আলো ছিল, মাঝে মাঝে বিজলির আলো। আশুনানার পথ চলতে তেমন অসুবিধা হচ্ছে না। আশুনানা জঙ্গলের কাছাকাছি এসে গেছেন। তিনি দূর থেকে লক্ষ্য করেন সামনে রাস্তায় বেশ কয়েকজন মানুষ। এতগুলো মানুষ রাতে, তাও আবার জঙ্গলে, নিশ্চয়ই কিছু হয়েছে। আশুনানা লোকগুলোর কাছে আসতেই একজন আশুনানাকে উদ্দেশ্য করে সালাম দেয়। আশুনানা দাঁড়িয়ে সালামের উত্তর দিলেন। ওনার দাঁড়ানোর উদ্দেশ্য ছিল উপস্থিত কাউকে চেনার চেষ্টা করা। এত রাতে কি হয়েছে যার কারণে সবাই এই রাস্তায়? কাউকে না চিনে প্রশ্ন করাটা কেমন জানি হয়ে যায় না, কারণ উনিও তো এই এলাকারই বাসিন্দা। কিন্তু এই এলাকার বাসিন্দা বলতে আরো দূরে আশেপাশে তো দেখা যাচ্ছে কিছু বাড়িঘর ছিল। এখন এই বাড়িঘর যে এলাকায় আছে সেই এলাকার বাসিন্দা তো আবার উনি না। বৃহত্তর অর্থে হয়তোবা সেই এলাকার বাসিন্দা, কিন্তু একদম কাছাকাছি যেই জায়গাগুলো আছে সে তো এখানকার বাসিন্দা না। আর তারপরে তো কিছু মানুষকে চিনতেন উনি, তাই উনি চেষ্টা করছিলেন যে কাউকে উনি চিনতে পারেন কিনা। আশুনানা এরকম চেষ্টা করছেন কয়েকজনকে চেনার। কয়েক সেকেন্ড পার হতেই উপস্থিত একজন অন্য একজনকে উদ্দেশ্য করে বলে, ওনার কাঁধ থেকে বোঝা নামাও আর জিনিসপত্র একজন হাতে নাও। তখন একজন এগিয়ে এসে আশুনার কাঁধ থেকে বোঝা নামিয়ে মাটিতে রাখে, সাথে তার বাজারের ব্যাগটাও রাখে আর কি মাটিতে। আশুনানা কিন্তু প্রথমেই বুঝেছিলেন এরা চোর, ডাকাত বা খারাপ মানুষ না। তাদের ব্যবহারে স্পষ্ট বিশ্বাস হয়েছে তার যে এরা খারাপ মানুষ না। উপস্থিত লোকগুলোর পেছন থেকে একজন এগিয়ে এসে আশুনানাকে বলেন যে, কাকু, আমরা এখানকারই বাসিন্দা। আপনি তো প্রায়ই এখান দিয়ে বাঁশ কিনে নেন, বা এই জঙ্গল থেকে তো আপনি বাঁশ কেনেন, আর এই রাস্তা দিয়ে তো যাতায়াত করেন, আমরা আপনাকে চিনি। আজ আমার বড় ভাই মারা গেছেন, আমরা তাকে দাফন করতে জঙ্গলের এদিকে আমাদের কবরস্থানে এসেছি। আপনি যদি ভাইয়ের জানাজা পড়াতেন, বিনিময়ে আপনি যা চান আমি তা দিতে চেষ্টা করব। আশুনানা বলেন যে, আরে কিছু দিতে হবে না, আপনার ভাইয়ের জানাজা হয়তো আমার ভাগ্যে পড়ানোর সুযোগ হয়েছে বলে আল্লাহ আমাকে এই সময় এখানে নিয়ে এসেছেন। আপনারা আমাকে কবরস্থানে নিয়ে চলেন। সবাই আশুনানাকে নিয়ে কবরস্থানে গেলেন। আশুনানার বর্ণনা অনুযায়ী সেই জায়গাটা জঙ্গলের উত্তর দিকের নদীর পারে হবে। আগে কিন্তু হালকা হালকা ছিটা ছিটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু কবরস্থানে আসার পর কোনো বৃষ্টি ছিল না। এমনকি আশুনানা মাটি ভেজা দেখেনও নাই। ওখানে মাটিটা শুকনা। যেহেতু জঙ্গল, বাঁশ সহ নানান ধরনের বড় বড় গাছে একেবারে আচ্ছাদিত ছিল, এই কারণে হয়তো বৃষ্টির পানি সেখানে পড়েনি। আর বৃষ্টিও তো তেমন ভারী বৃষ্টি ছিল না। আশুনানা একটা খাটিয়া দেখতে পান।
নানা খাটিয়ার কাছে গিয়ে কাফন সরিয়ে লাশের মুখটা দেখেন, আবার কাপড় দিয়ে বন্ধ করে রাখেন। লাশটা 8-10টা স্বাভাবিক মানুষের মতোই মনে হয়েছে। উপস্থিত একজনের কথা অনুযায়ী একজন ব্যক্তি আসন আনার জন্য অজু করার পানি নিয়ে আসে। লোকটা বিশাল বড় একটা পাতিলে করে পানি আনে। এত বড় পাতিল ভর্তি করে পানি আনতে কমপক্ষে 3 থেকে 4 জন মানুষের দরকার। কারণ সাধারণত বিয়ে বাড়িতে রান্নার সময় এত বড় পাতিল বা ড্যাগ, যেটাকে আমরা বলে থাকি আর কি, এই ধরনের বড় পাতিল ব্যবহার করা হয়। আশুনানা কিন্তু এই ব্যাপারটা তখন আন্দাজ করতে পারেননি। আশুনানা অজু করে যথারীতি জানাজা পড়ালেন। জানাজা শেষে উপস্থিত লোকজন লাশ দাফন করেন। আশুনানা নিজেও দাফন কাজে অংশ নিয়ে 3 মুষ্টি মাটি কবরে দিয়েছেন। লাশ দাফন শেষে আশুনানাকে পুনরায় অজু করে বাড়ি ফিরতে বলে। অজু কিন্তু তার ছিল, তারপরও তারা বলেন যে আপনি আবার অজু করে নেন। আশুনানা সেই পানি দিয়েই, অর্থাৎ ওই যে পাতিলটা ছিল, ওই পাতিলে তো তখন অনেক পানি ছিল, ওখান থেকে পানি নিয়ে আবার অজু করে কবরস্থান থেকে সবার সাথেই মূল রাস্তায় ফেরত আসেন। রাস্তা আসার পর আশুনানা দেখেন আবার হালকা ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে, এটাও লক্ষ্য করেন। আশুনানা রাত হয়ে যাচ্ছে, তাই তাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন। তবে উপস্থিত একজন আশুনানার বোঝা ও বাজারের ব্যাগ বাড়িতে পৌঁছে দিতে চেয়েছিলেন। আশুনানা উল্টো তাদের অনুরোধ করেছেন যে না না, দরকার নাই, আমি তো এটা করে অভ্যস্ত, সবসময় তো আমি এভাবেই কাঁধে করে নিয়ে যাই, আমার কোনো কষ্ট হবে না। আর নানা মূলত না করেছেন, নানা ভেবেছেন যে এগিয়ে দেবে তাকে তো আবার একা একা এই রাতে ফেরত আসতে হবে, শুধু শুধু এগিয়ে দেওয়ার দরকারটাই বাকি। এর চেয়ে লম্বা পথে সে যাতায়াত করে কোনো অসুবিধা ছাড়াই, এটা তো অল্প একটুই পথ। আশুনানা বাড়িতে ফেরত আসেন। বাড়িতে সবাই টেনশন করছেন তার দেরি দেখে। আশুনানা রাস্তায় জানাজার নামাজে পড়িয়েছেন, এটাও আবার বাড়ির লোকদেরকে বলেছেন। বাড়ির মহিলারা এই কথা শোনার পর বলেন যে আপনি গোসল করে নেন, এরপর খাবার খান। নানা সেটাই করেন। তো এই ঘটনার পর 1.5 থেকে 2 বছর পার হয়ে যায়। একদিন আশুনানা তার বড় ছেলেকে নিয়ে এই জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছেন। ছেলেকে নেয়ার কারণ হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে বাঁশের পরিমাণ অনেক বেশি। বাঁশ কাটার পর দেখা যাচ্ছে বাঁশের যে কঞ্চিগুলো থাকে, এগুলো কিন্তু অন্যান্য কঞ্চির মধ্যে ঢুকে থাকে। বাঁশ কাটার পর কিন্তু বাঁশ টেনে বের করতে হয়। একা একজনের পক্ষে কিন্তু এই বাঁশ টেনে বের করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়, যদি বাঁশের পরিমাণ ঘন হয় আর কি। দুজনে মিলে টান দিলে সহজেই বাঁশটা বের হয়ে যায়। তো আশুনানা কুড়াল দিয়ে একটা বাঁশ কেটে জঙ্গলে নামিয়ে দা দিয়ে কঞ্চি ছেটে ছেটে ছেলেকে দেয়, ছেলে আবার সেটা বাড়িতে নিয়ে যায়। তো জঙ্গলে এই বাঁশের সাথেই ছিল বিশাল এক জাম গাছ। জাম গাছটা একদম সোজা ছিল না, বরং হেলানো ছিল, একটু হেলানো আবার বাঁকা। তাই ছোট বড় যে কেউ সহজে গাছে উঠতে পারত। আর তখন ছিল জাম পাকার সময়। আশুনানা প্রতিদিন সাধারণত 2টি বাঁশ কাটেন। তাই আশুনানা কুড়াল হাতে নিয়ে আর একটা বাঁশ বেছে সেটার গোড়ায় কুড়াল দিয়ে ঠক 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 করে কোপ দিতে থাকেন। এক সময় গোড়ায় যেই অংশটা থাকে আর কি, ওখানে কাটা হয়ে যায়। এখন টেনে বের করার পালা। আশুনানা কুড়াল মাটিতে রেখে বাঁশ ধরে টান দিবেন, এমন সময় জাম গাছের পেছন দিক থেকে একটা আওয়াজ শুনতে উনি পান। তখন সময়টা ভর দুপুর হয় নাই, আনুমানিক 11টা 11:30 এরকম আর কি, বা 12টার কাছাকাছি সময়। আওয়াজটা ছিল বিড়াল মারামারি করার শব্দের মতো। 2টা বিড়াল মারামারি লাগলে যেরকম শব্দ করে ওই রকম। আশুনানা একটু ঘুরে জাম গাছের পেছনে যান দেখতে যে বিষয়টা কি, কিসের শব্দ হলো। আশুনানা দেখেন একটা বাচ্চা মেয়ে আর একটা বিড়াল জাম গাছের ডালে বসা। বিড়ালটা মেয়েটাকে আক্রমণ করবে এমন অবস্থা। আশুনানা বিড়ালটাকে তাড়ানোর জন্য জোরে ধমক দেন। বিড়ালটার সাথে সাথে মেয়েটাকে আক্রমণ করে বসে এবং বিড়ালটা আর মেয়েটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে বিড়ালটা দৌড়ে পালিয়ে যায়। মেয়েটাও মাটিতে পড়ে 1-2 সেকেন্ড পরেই দাঁড়িয়ে পড়ে। আশুনানা মনে মনে ভাবেন, নিশ্চয়ই এই বাড়ির কারো বাচ্চা এটা, আজকে আমাকে অনেক কথা শুনতে হবে রে, সব দোষ আমার উপর পড়বে। বাচ্চাটা পড়ে গেল জঙ্গলে, আমি থাকা সত্ত্বেও মেয়েটা জাম গাছে উঠেছে, আবার গাছ থেকে পড়েও গেছে, যদিও বা গাছের উচ্চতা তেমন বেশি ছিল না।
এসব নানান কিছু ভাবতে ভাবতে আশুনানা বাচ্চা মেয়েটার কাছে এসে তার কাপড় গামছা দিয়ে মুছতে আরম্ভ করে, যেহেতু পড়ে গেছে, মাটি লেগেছে। উপর থেকে নিচে যখন পড়েছে, নিচে তো স্যাঁতস্যাঁতে মাটি থাকার কারণে জামায় কিছু মাটির দাগ তো লেগেই গিয়েছে। মেয়েটির এক গালে বিড়ালের খামচির একটা দাগ লেগেছে। খামচির দাগ যে একেবারে গভীর তা না, আবার হালকাও না, তবে খামচি লেগে যেহেতু গাল চিরে দাগ দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে যে রক্ত পড়ছে বিষয়টা এরকম না, তবে লাল হয়ে উঠেছে। সাধারণত এমন খামচি লাগার পর শরীরে খামচির জায়গা থেকে সামান্য রক্ত দেখা যায়, তবে মেয়েটার মুখে খামচির দাগে রক্তর দাগ কিছুটা, মানে রক্ত তো বের হয় নাই, একটু লাল লাল ফুটে উঠেছে, জাস্ট এতটুকুই। আসলে না, বুঝতে পারেন মেয়েটা মনে হচ্ছে ধনী ঘরের। দেখা যাচ্ছে সিনেমায় রাজকন্যারা যেমন পোশাক পরে, মেয়েটির পোশাক তেমন রাজকীয় ছিল। বয়স 4-5 বছর হবে। তার গায়ের রং এত সুন্দর ছিল যা কোনো মানুষের সাথে আসলে মেলানো অসম্ভব। আসলে মেয়েটিকে বারবার জিজ্ঞেস করেন যে সে ব্যথা পেয়েছে কিনা। মেয়েটি মাথা নেড়ে জবাব দেয় যে না, সে ব্যথা পায়নি। তখন আশুনানা তাকে বাড়ির দিকে এগিয়ে দিতে চায়, যে তার বাড়ি কোথায়, আমি এগিয়ে দিয়ে সেটা বলে। কিন্তু মেয়েটা বাড়ি মানে যেদিকে, সেদিকে না গিয়ে পেছন দিকে, অর্থাৎ জঙ্গল আরো গভীর দিকে যায়। কারণ আশুনানা মনে করেছিলেন যে কোন দিকে তার বাড়ি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা জঙ্গলের গভীর দিকে যাচ্ছে। আশুনানা মনে করেছেন যে মেয়েটির বাড়ি তাহলে অন্যদিকে, এই জন্য সে এই দিকটাতে যায়নি। আশুনানা মেয়েটির সাথে বাড়ি পর্যন্ত যেতে চেয়েছে, কিন্তু বাড়িতে গেলে ওর মা বাবা যদি তাকে দোষারোপ করে, কথাবার্তা বলে, যেহেতু তার মতো একজন বড় মানুষ থাকা সত্ত্বেও মেয়েটি গাছে উঠেছে অথচ নিষেধ করেনি, এজন্য আশুনানা মেয়েটির সাথে আর যান নাই। নানা মেয়েটির চলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করেন। তারপর উনি তার কাটা বাঁশ টেনে নামিয়ে ছেটে চেঁচে কাঁধে তুলে বাড়ির দিকে রওনা করবেন। এমন সময় নানা মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখে সেটা হাতে তুলে নেন। একটা পায়ের নূপুর, তবে সেটা সোনা বা রূপার ছিল না, অন্য কোনো ধাতুর হয়তো বা হবে আর কি। সাদাও না, সোনালিও না, মানে অন্য ধরনের রঙের একটা নূপুর, হয়তো বা অন্য কোনো ধাতুর আর কি। নূপুরে প্রচুর ছোট ছোট মসৃণ পাথর যুক্ত ছিল। আশুনানা বুঝতে পারেন এটা ওই বাচ্চা মেয়ের নূপুর হবে। নানা বাঁশ মাটিতে রেখে জঙ্গলে এদিক সেদিক ঘুরে অনেকক্ষণ বাচ্চাটাকে খোঁজেন। নানা চিন্তা করলেন এখন যদি কাউকে জিজ্ঞেস করি তাহলে যাকে জিজ্ঞেস করব সেই বলবে আমার বাচ্চার নূপুর। এই বয়সের বাচ্চা যার বাড়িতে আছে সে তো বলবে আমার বাচ্চার নূপুর, এই বলে তো সে নিয়ে যাবে। নূপুরের প্রতি সবাই লোভ হবে, এতে নূপুরটা হাতছাড়া হবে, মূল মালিক নূপুর পাবে না। নানা তো আসলে মূল মালিককে দিতে চাচ্ছিলেন, তাই নানা চিন্তা করলেন আমি কালকে তো বাঁশ কাটতে আসবো, তো আসলে অবশ্যই মানুষ আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি বাচ্চাটাকে দেখে চিনে তারপরই নূপুরটা দেব। বাচ্চাটা যেহেতু জঙ্গলে এসে নূপুর হারিয়েছে, আর আমিও এই জঙ্গলে ওই সময় বাঁশ কাটতে এসেছি, হয়তোবা আসল মালিক অবশ্যই আমার কাছে এসে জিজ্ঞেস করবে বা জানতে চাইবে। আশুনানা গরিব হওয়া সত্ত্বেও তার কিন্তু বিন্দু মাত্র লোভ হয়নি নূপুরের প্রতি। নানা নূপুরটা তার লুঙ্গিতে কোমরে পেঁচিয়ে বাঁশ কাঁধে নিয়ে বাড়িতে চলে আসেন। নানা বাড়িতে ফিরে নানিকে ঘটনাটা বলেন আর নূপুরটা দেখালেন। হয় নানিও আর 2 মেয়েও ছিল। নানা সাবধান করে দিলেন এই ঘটনা যেন অন্য কেউ না জানে। নানির সযত্নে নূপুরটা তাদের ঘরের একটা স্টিলের ট্রাঙ্ক ছিল, ওটাতে রেখে দেন। বিকেলে নানা বাজারে চলে গেলে এই যে আঞ্জু নূপুর পরার জন্য মায়ের কাছে বায়না ধরে। এক পর্যায়ে নূপুর না পেয়ে কান্নাকাটি শুরু করে। রাতে আশুনানা বাজার থেকে বাড়িতে ফিরে এলে নানি আঞ্জুর আবদার নানাকে বলেন। নানা ট্রাঙ্ক খুলে নূপুরটা বের করে আঞ্জুকে দেয়। আঞ্জু খুশিতে নূপুর পরে একটা সময় ঘুমিয়ে পড়ে। আশুনানার ঘরে একটি মাত্র কাঠের চৌকি ছিল। নানা নানি চৌকিতে থাকতেন আর বাকি সবাই মাটিতে খড় বিছিয়ে ঘুমাতো। আঞ্জু নূপুর পরে খুশিতে একসময় চৌকিতে নানির পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। আনুমানিক মধ্যরাত পার হয়ে গেছে, ফজরের আজানের আর বেশি সময় নেই। ঘরে হঠাৎ আঞ্জুর চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। আঞ্জুর সাথে নানিও কিছু না বুঝে চিৎকার করে ওঠেন। নানি ভেবেছেন হয়তো ঘরে আগুন লেগেছে। সবাই জেগে ওঠার পর কিন্তু ঘরের দরজা খোলা দেখতে পেয়েছে। আঞ্জু চিৎকার করে ওঠে আর চিৎকার করে উঠে বসেছে, আর বসার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে যায়। সবাই কি হয়েছে
বুঝে ওঠার আগেই আঞ্জুর হুঁশ ফিরিয়ে আনতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এদিকে পাশের ঘরের আশু নানার ভাইয়ের পরিবারও চিৎকারের শব্দে জেগে ওঠে, নানার ঘরে চলে এসেছে। এই ফাঁকে আশু নানা আঞ্জুর পায়ের দিকে খেয়াল করে দেখে যে নুপুরটা নাই। নিশ্চয়ই চোর এসেছে আর পা থেকে নুপুর খুলে নিয়ে গেছে। আঞ্জুর টের পেয়ে ভয় অজ্ঞান হয়ে গেছে। আশুনার মনটা অত্যন্ত খারাপ হয়ে যায়, সে আমানত রক্ষা করতে পারেনি এই ভেবে। কিন্তু আশুনা এই ব্যাপারে কাউকে কিছু বললেন না। অল্প কিছুক্ষণ পর আঞ্জুর জ্ঞান ফিরে আসে আর অলৌকিকভাবে আঞ্জু সাবলীলভাবে স্পষ্টভাবে কথা বলতে পারছে। নানা আর নানু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। কথা বলতে না পারার জন্য আঞ্জুর কিন্তু বিয়ে হচ্ছিল না, আর এই কারণে তার বিয়ের চিন্তাও নানা নানি বাদ দিয়ে দিয়েছিলেন। বাক প্রতিবন্ধী মেয়েটা অন্যের ঘরে গেলে অবহেলা বঞ্চনার শিকার হবে, তাই ঘরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আঞ্জুর বাকশক্তি ফিরে পাওয়ার পরও নানার মনটা অত্যন্ত খারাপ ছিল। নিজেকে মনে মনে দোষী ভাবতে শুরু করেন নানা। এদিকে দিনের বেলা এলাকার মানুষজন ছুটে আসে আঞ্জুকে দেখতে। পরবর্তীতে আশু নানার আত্মীয় স্বজনরা এসেছিল আঞ্জুকে দেখতে। আঞ্জুর স্বাভাবিক হওয়ার পর দিন রাতে শোবার সময় নানা আঞ্জুকে নূপুর সম্বন্ধে জিজ্ঞেস করেন। আঞ্জু জানায় যে আমি রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কে যেন ঘরের দরজা খোলে আর বাইরের চাঁদের আলো ঘরে আসে, কিন্তু আমি ঘর থেকে কাউকে বের হতে দেখলাম না। আমি উঠোনে কয়েকজন মানুষ দেখতে পাই, সবাই ছিল পুরুষ আর সবাই পাঞ্জাবি জাতীয় পোশাক পরা। আমি ভেবেছি মসজিদে নামাজের জন্য হয়তোবা এসেছে আর আব্বাকে ডাক দিতে বাড়িতে এসেছে তারা সবাইকে বাইরে রেখে দুইজন ঘরের ভিতরে প্রবেশ করে। এটা দেখে আমি উঠে বসে পড়ি। লোক দুইটা ঘরে ঢোকার কারণে আমি তোমাদের ডাক দিব, কিন্তু আমি তো কোনো শব্দ করতে পারছিলাম না, আমি তো কথা বলতে পারতাম না ওই সময়। আমি লোক দুইটার চেহারা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। এদিকে আমি কথা বলা তো দূরের কথা, নড়াচড়া করারও শক্তি পাচ্ছি না, আর এমনি যে শব্দ করব সেটাও পারছি না। একটা লোক এসে আমার পায়ের কাছে দাঁড়িয়ে পা থেকে নুপুরটা খোলে। লোকটার হাত অনেক ঠান্ডা ছিল। লোকটা আমার পা থেকে নুপুর খুলেছে, আমি কিচ্ছু টের পাইনি, শুধু পায়ে হাতের স্পর্শের কারণে ঠান্ডা লেগেছে এতটুকু টের পেয়েছি। অপর লোকটা আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত দেয়। আমি শুধু মাথায় ঠান্ডা কিছুর স্পর্শ বুঝেছি। আমার মাথা থেকে হাতটা সরিয়ে ছোট একটা ফল আমার মুখে তুলে দেয়। আমিও সেটা মুখে নিয়ে চিবাতে শুরু করি। ফলটা আসলে এমন, এটার আকৃতি স্বাদ এটা অনেকটা হরবড়ের মতো ছিল আর কি। আমার মুখে টক ঝাল মিষ্টি তিতা সব রকমের স্বাদ মনে হয়েছে। আমি গিলে ফেলার পর লোকটা আমাকে বালিশে শুইয়ে দেয় আর ঘর থেকে বের হয়ে যায়। তারা সবাই উঠানে চলে যাওয়ার পর চাঁদের আলো ছিল না, ঘর আর উঠানো অন্ধকার ছিল। একটু পরে আমি শক্তি ফিরে পেয়ে চিৎকার করে সবাইকে ডাক দিয়েছি। এটা তো আঞ্জু বলল, কিন্তু আশু নানা কিন্তু আঞ্জুর কথা বিশ্বাস করলেন না। আঞ্জু নিষেধ করা সত্ত্বেও নুপুর পরে শুয়েছে, আবার চোরে নিয়ে গেছে বলেই ভয়ে হয়তোবা বানিয়ে গল্প বলছে। নানার এমনটা ভাবাও কিন্তু যৌক্তিক ছিল। তবে সবাই রাতে ঘরে ছিল, কেউ তো বাইরে যায়নি, তাহলে ঘরের দরজাটা খুলল কে? এই প্রশ্ন তো নানার মনে রয়েই গেল। আশু নানা আঞ্জু ও ঘরের সবাইকে এসব কথা কাউকে বলতে নিষেধ করে দেন। নুপুরের কথা জানাজানি হয়ে গেলে দেখা যেতে পারে যে এই ভিটা বাড়ি বিক্রি করে জরিমানা দিতে হবে নুপুরের দাম। এরপর 15 বা 20 দিন পার হয়ে যায়। এই ডেঙ্গুর জঙ্গলের এক মালিক নানাকে খবর পাঠান কিছু বাঁশ বিক্রি করবেন বলে। খবর পাওয়ার পর দিন নানা কুড়াল আর দা নিয়ে মালিকের কাছে গিয়ে বাঁশের দাম দিয়ে জঙ্গলে ঢোকেন। আশু নানা জঙ্গলে ঢুকে একটা বাঁশের কাছে যান। সেই জঙ্গলে ওই সময় এক অদ্ভুত নীরবতা অনুভব করছিলেন উনি। সাধারণত জঙ্গলে দেখা যাচ্ছে বিভিন্ন পোকা ঝিঝি পোকার মতো সারাক্ষণ ডাকতে থাকে, কিন্তু এবার মনে হচ্ছে একটা পোকাও সেখানে নেই, এমনকি কোনো পাখিও ডাকছে না। নানা কুড়াল দিয়ে একটা বাঁশের গোড়া কেটে সেটাকে অনেক টানাটানি করেও বের করতে পারছেন না। বাঁশের আগায় কঞ্চির যে ঝাড়, যত কঞ্চি আছে আর কি আশেপাশে, এগুলোর ভেতরে খুব ভালোভাবে পেঁচিয়ে গেছে ওই বাঁশটার কঞ্চি আর কি, যার কারণে আসলে কোনোভাবে টেনে বের করা যাচ্ছিল না। এদিকে উনি আজ একাই বাঁশ কাটতে গিয়েছেন, তাই কারো সাহায্য এখন পাচ্ছেন না।
কিন্তু তাকে তো একাই বাঁশটা বের করতে হবে। নানা লুঙ্গি খাটো করে ভাঁজ করে ঝাড়ের অন্য বাঁশের কঞ্চির যে ফাঁকাগুলো আছে সেখানে পা রেখে উঠে গেলেন বাঁশের একদম আগার কাছে। তার কেটে রাখা বাঁশের সেই কঞ্চিটা দা দিয়ে এক কোপ দিতেই বাঁশটা আলগা হয়ে যায়। আর নানার ওজন বাঁশটা কিন্তু আর রাখতে পারেনি, নানা নিচে পড়ে যান। নানা বাঁশের ঠিক মাঝখানে, আর এতটাই উপরে ছিলেন যে নানা নিচে পড়ে গেলে নির্ঘাত তার মৃত্যু হবে, অর্থাৎ এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আশুরানা উপর থেকে কিছুটা নিচে পড়ে যেতে তিনি অনুভব করলেন তাকে কেউ যেন ধরে ফেলেছে। মনে হচ্ছে কারো দুই হাত তার পিঠ ও হাঁটুর নিচে দিয়ে ধরে রেখেছে, ঠিক কোলে তুলে ধরে রাখার মতো আর কি। নানাকে ভাসতে ভাসতে বাঁশঝাড় থেকে সামান্য একটু দূরে মাটিতে নামানো হয়, মানে এমনভাবে ভাসিয়ে নিয়ে গেছে, আস্তে আস্তে একটু দূরে মাটিতে নামিয়ে দিয়েছে। উপর থেকে পা ফসকে পড়ে যাওয়ার কারণে নানার বুক তখনও ধরফর করছে। নানা মাটিতে দাঁড়িয়ে চারদিক ঘুরে দেখলেন, বাঁশঝাড়ের দিকেও তাকিয়ে দেখলেন। উনি চিন্তা করছেন, আমি তো বাঁশঝাড়ের উপরে ছিলাম আর আমি তো পা ফসকে নিচে পড়ে যাচ্ছিলাম, আর নিচে পড়ে গিয়ে যদি আমার কোনো ক্ষতি নাও হয়ে থাকে তাহলে তো আমার বাঁশঝাড়ের মধ্যেই পড়ার কথা, আমি এখানে এসে নামলাম কিভাবে? আর তার স্পষ্ট অনুভব হয়েছে যে কেউ তাকে কোলে তুলে নামিয়ে এখানে এনে রেখেছে। নানাকে ধরে নামানো হাতটা বেশ ঠান্ডা মনে হয়েছে। আশুরানা এসব ভাবতে ভাবতে তার শরীরটা মনে হচ্ছে একটু অসাড় হয়ে যাচ্ছে, এমন অনুভব করছিলেন উনি। আর এমনিতেই তার বুক প্রচন্ড ধরফর করছিল। নানা মাটিতে বসে পড়েন। আঞ্জুর কথা মনে পড়ে নানার। আঞ্জুও কিন্তু ঠান্ডা হাতের কথা বলেছিল। আজ এখন নানা নিজেকেও সেই একই রকমের অনুভূতির মধ্যে হারিয়ে ফেলেছেন। ঠিক একই রকমের হাতের স্পর্শ উনি পেলেন। রাতে আঞ্জুর পা থেকে নুপুর খুলে নিয়ে গেছে কেউ, আর সেই নুপুর তো উনি এই জঙ্গলেই পেয়েছিলেন। নানা সেই 2 বছর আগে রাতে এই জঙ্গল দিয়ে বাজার থেকে ফিরে আসার সময় জানাজা পড়ানো আর লাশ দাফনের কথাও মনে হয়। তখন তো ওই লোকগুলো বলেছিল আমরা এখানকার বাসিন্দা, কিন্তু তারা বলেনি যে আসলে তাদের এক্সাক্ট বাড়িটা কোথায়। আর একটা লোক তো বিশাল এক পাতিল ভর্তি পানি এনে দিয়েছিল ওনাকে অজু করতে। পানি ভর্তি এমন সাইজের পাতিল তো 3-4জন মানুষের পক্ষেও নিয়ে আসাটা বেশ কঠিন হয়ে যায়। এসব ভাবতে ভাবতে নানা লক্ষ্য করেন ঘামে তার সারা শরীর ভিজে গেছে। একসময় নানার চোখে সবকিছু ঝাপসা মনে হয়। জঙ্গলে নানা অজ্ঞান হয়ে পড়ে যান। হুঁশ ফেরার পর নানার স্পষ্ট মনে ছিল অজ্ঞান হওয়া পর্যন্ত উনি জঙ্গলের ভেতরেই ছিলেন। 2জন লোক রাস্তা দিয়ে আসার সময় তারা আশুরানাকে জঙ্গলের রাস্তার ধারে একটা গাছে হেলান দেওয়া অবস্থায় মাটিতে বসে থাকতে দেখেন। লোক দুটো নানাকে চিনতেন। প্রথমে তারা ভেবেছেন হয়তো ক্লান্ত হয়ে ছায়া বিশ্রাম নিতে বসেছেন নানা, এরপর ঘুমিয়ে গেছেন। একজন এগিয়ে নানাকে আশু ভাই বলে ডাক দিয়ে শরীর যখন স্পর্শ করেছেন তখনই নানা হেলান থেকে মাটিতে পড়ে যান। তারা 2জন মরে গেছেন, আশু নানা হয়তো মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তারা আশপাশ থেকে আরো কয়েকজনকে ডাক দেন এবং তারা পর্যবেক্ষণ করে দেখেন না, নানা আল্লাহর রহমতে মারা যাননি, তবে তাৎক্ষণিকভাবে ওরকমটাই মনে হয়েছে। এটা হওয়াটাই স্বাভাবিক। কয়েকজন নানাকে ধরে জঙ্গল পার হয়ে একটা বাড়ির উঠোনে এনে শুইয়ে দেয়। কুয়া থেকে পানি তুলে নাক মুখে ছিটা দেওয়া হয়। বেশ অনেকক্ষণ পর নানার জ্ঞান ফেরত আসে। একটু স্বাভাবিক হওয়ার পর সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তার সাথে। নানা তখন বলেন বাঁশ কাটতে কাটতে হঠাৎ শরীরটা খারাপ লাগে, তাই জঙ্গলে মাথা ঘুরে পড়ে গেছিলাম। কিন্তু ওই 2জন লোক জানায় যে আমরা আপনাকে তো রাস্তার একটা গাছের সাথে হেলান দিয়ে মাটিতে বসে থাকতে দেখলাম। ঘুমিয়ে আছেন ভেবে ডাক দিতেই বুঝতে পারলাম যে আপনি অজ্ঞান হয়ে আছেন, পরে এখানে তুলে নিয়ে আসছি। নানা একটু সুস্থ হয়েছেন, তো তখন একটু স্বাভাবিক হয়েছেন। তো এই কথা শুনে উনি আরো ঘাবড়ে গেলেন, কারণ তার স্পষ্ট মনে আছে উনি জঙ্গলের ভেতরে ছিলেন। জঙ্গলের ভেতর থেকে রাস্তা পর্যন্ত তাকে কে এনে রেখেছে। বয়স্ক মানুষ, তারপর অজ্ঞান হয়ে গেছিলেন, তাই কখন কি হয়েছে সঠিক মনে করতে পারছেন না। এই ভেবে নানা আসলে এটা নিয়ে আরো যে চিন্তা করবেন এটা আর ওভাবে ভাবেননি। আর অন্য লোকজনও চিন্তা করেছিলেন যে ওনারও তো বয়স হয়েছে, আর এই ধরনের শরীর খারাপের সময় যখন আসে হঠাৎ করে মানুষ বেশি পরিশ্রম করে ফেলেছে, বুক ধরফর করছে, তখন কিন্তু অনেক স্মৃতি হারিয়ে যায়। এই চিন্তা করে ওই লোকজনও নানাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। নানা 2 ছেলে বিকেলে জঙ্গল থেকে দা, কুড়াল আর বাঁশ নিয়ে বাড়িতে আসছেন।
এই ঘটনার পর বেশ কিছুদিন নানা অসুস্থ ছিলেন। ততদিন নানাকে লাঠি ভর করে হাঁটাচলা করতে হয়েছে। নানার বয়স তখন আনুমানিক 70 হলেও নানা বেশ শক্তপোক্তই ছিলেন বলতে হবে। এই বয়সে উনি যুবকদের মতো পরিশ্রম করতে পারতেন আল্লাহর রহমতে, আর করতেনও সেটা। আশু নানা অসুস্থ হওয়ার পর পরিবারের সকলকে সেই জানাজা থেকে শুরু করে নিয়ে সেদিন পর্যন্ত যা যা হয়েছে উনি বলেছেন। একজন থেকে আরেকজন শুনতে শুনতে মোটামুটি সমস্ত এলাকায় জানাজানি হয়ে গিয়েছিল ব্যাপারটা। এদিকে নানা অসুস্থ, তাই বাঁশের কাজও বন্ধ। কারণ নানা পরিবারের একমাত্র ব্যক্তি যিনি এই কাজটা জানতেন, অর্থাৎ বাঁশ পাতলা কাগজের মতো চিড়ে চিড়ে ফালি বের করার যে কাজটা, এটা উনি জানতেন। বাঁশের এই পাতলা ফালিকে এদিকের আঞ্চলিক ভাষায় নাকি বেতি বলা হয়, মানে বাঁশের বেতি বলা হয়। পরিবারের বাকি সবাই তো শুধু বেতি বুনন করে চাটাই ধাড়ি এগুলো বানাতে পারতেন। আসনানার ছেলেরাও তেমন কিছু করে না। পরিবারের কর্তার অসুস্থতায় উপার্জন বন্ধ, পরিবারে অভাব নেমে আসে। নানাকে হাসপাতালে চিকিৎসা করানো হবে সেই সামর্থ্য তাদের নেই। টুকটাক হেকিমের ভেষজ ঔষধ দেওয়া হতো নানাকে। আস্তে আস্তে আল্লাহর রহমতে নানা একটু সুস্থ হওয়ার পথে। এখন মসজিদে নামাজ পড়তে যেতে পারেন, লাঠি ছাড়াও চলতে পারেন, কিন্তু লাঠি সাথে থাকে। আর এখন অবশ্য বাঁশ চিড়ে উনি বেতি বানাতে পারেন। নানা একটু সুস্থ, তবে আগের মতো কাজে তখনও আসলে যুক্ত হতে পারেননি। আর একটা কথা এখানে উল্লেখ করতে হবে, নানার বাড়ির সাথেই ছিল একটা গ্রাম্য বাজার, বাজারেই ছিল একটা ছোট মসজিদ। নানা যুবক অবস্থা থেকেই 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েন। তখন মসজিদে কোনো ইমাম নিযুক্ত ছিল না, এক এক ওয়াক্তে এক একজন নামাজ পড়াতেন। মানে ওখানে যারা উপস্থিত থাকতেন ওই সময় মুসল্লিদের মধ্যে যিনি উপযুক্ত উনি নামাজ পড়াতেন। নানা ওই মসজিদে প্রায় নামাজ পড়াতেন, আর বেশিরভাগ সময় মসজিদে আজানও দিতেন নানা। পারিবারিকভাবে অভাব মেটাতে আশু নানা তার কাজ আবার শুরু করেন। তবে বাঁশ কেটে আনতে দূরে যেতেন না, আশপাশের যে জঙ্গল ছিল যেখানে বাঁশঝাড় ছিল ওখান থেকে বাঁশ কিনে আনতেন। আর বাঁশ কেটে আনার সময় তার ছেলে বা অন্য কাউকে সাথে নিয়ে যেতেন। একদিন নানা হাট থেকে ফিরে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে বাজারের মসজিদে এশার নামাজ পড়ে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে যান। রাতে কেউ তাকে ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছে, আশরাফ ভাই, ও আশরাফ ভাই। তো নানার নাম তো আশরাফ আলী, কিন্তু নানা তো পরিচিত আশু নামে। কেউ আশু কাকা, আবার কেউ আশু দাদা, কেউ আবার আশু নানা ডাকতো, যেহেতু বয়স হয়ে গেছিল আর কি। আর সমবয়সী কেউ হলে আশরাফ, বা হয়তো বা কয়েক বছর কম হলে আশরাফ ভাই বলে ডাকতো আর কি। আর সমবয়সী তো নাম ধরে ডাকতো আশরাফ বলে। তো আশরাফ ভাই সম্বোধন করে ডাক শুনে নানা মনে করেছেন হয়তো বা অন্য এলাকা থেকে কেউ এসেছে। নানার কাছে এমন ভিনগ্রাম থেকে লোক আসাটা কিন্তু অস্বাভাবিক ছিল না, স্বাভাবিকই ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো। ঘর নির্মাণ করলে নানার কাছে এসে বাঁশের চাটাই অর্ডার করত। আবার কেউ বাঁশ বিক্রি করতে হলেও নানাকে বাড়িতে এসে বলে যেত, অ্যাডভান্সও দিয়ে যেত। নানা স্বাভাবিকভাবে বিছানা থেকে নেমে দরজা খোলেন। নানা দেখেন কয়েকজন মানুষ বাড়ির প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই অন্য গ্রামের মানুষ, তাই সরাসরি বাড়ির ভেতরে না এসে দূরে দাঁড়িয়ে ডাকছে। আশু নানা তাদের কাছে এগিয়ে যান। কাছাকাছি আসতেই মানুষগুলো আগে নানাকে শুদ্ধ করে সালাম দেয়। নানা সালামের জবাব দেন এবং তাদের একজন এসে নানার সাথে হাত মিলায় এবং কোলাকুলি করে। নানা হাত দিয়ে মুসাফা করেছেন। হাতটা বেশ ঠান্ডা আর কেমন যেন মনে হলো নানার কাছে। উনি হাতে স্পর্শ করে অদ্ভুত একরকম অনুভূতি পেলেন। স্বাভাবিক মানুষের মতোই হাত ছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল হাতটা ওজনে খুবই হালকা। নানা মনে মনে একটু অবাকই হলেন। মনে মনে দোয়া ইউনুসও পাঠ করতে লাগলেন যে কোন বিপদে না পড়লাম। মুসাফা করার লোকটা নানাকে আশ্বস্ত করে, আশরাফ ভাই আপনি ভয় পাবেন না, আমরা আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। আপনি যদি ভয় না পান এজন্য আমরা আপনার বাড়িতে এসেছি। এদিকে নানা তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন, রাত হয়তো তেমন বেশি হয়নি, আর সবাই তো বাড়িতেই আছে আর কি। তো নানা ভাবছেন যে আমি তো বাড়িতেই আছি, তো ভয়ের তো কিছু দেখতেছি না। তো এই জন্য নানা আবার বলেন যে না আমি কোনো ভয় পাচ্ছি না, কিন্তু বলেন তো আপনারা কে, তা আমার কাছে কেন এসেছেন, কিভাবে আমি আপনাদেরকে সেবা করতে পারি। সেই লোকটা নানাকে বলে, আপনি মনে হয় ভয় পেয়ে দোয়া ইউনুস পাঠ করতেছেন,
আমরা যদি খারাপ কিছু হতাম এতক্ষণ তো আমরা জ্বলে পুড়ে যেতাম। এটা শুনে নানা নিশ্চিত হয়ে যান যে এরা মানুষ না। আর সেই জানাজা থেকে শুরু করে ওই বাচ্চা মেয়ে, তারপর বাসার থেকে পড়ে যাওয়া, সবকিছুতে এরা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। আর এরা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না, ক্ষতি করলে আরো আগেই করতে পারতো। যে লোকটা নানার সাথে এতক্ষণ কথা বলছে তার কণ্ঠটা নানার কাছে পরিচিত মনে হচ্ছে। এর আগেও তিনি এই কণ্ঠ শুনেছেন বলে নানার কাছে মনে হচ্ছিল আর কি। তখনই নানার মনে পড়ে এই কণ্ঠটি। এই ব্যক্তি এই আশুনানাকে সেই রাতে জানাজা পড়তে নিয়েছিল। যাই হোক, তখন লোকটা নানাকে তাদের পরিচয় দেয়। তারা মূলত জিন জাতি। সেই রাতে তার বড় ভাই মারা গিয়েছিলেন আর কি। বড় ভাইয়ের প্রবল ইচ্ছা ছিল তার যে জানাজাটা হবে এটা যেন কোনো ভালো সৎ মানুষকে দিয়ে পড়ানো হয়। জানাজার মুহূর্তে আশুনানার আগমন তাদের একজন জানায় যে এই আশু সাহেব অর্থাৎ আশরাফ সাহেব ভালো মানুষ, উনি সহজ সরল মানুষ, ধার্মিক, আর তার একটা মেয়ে অসুখের কারণে বাকশক্তি হারিয়েছে। তখন তারা মানুষের আকৃতিতে আশুনানাকে অনুরোধ করে। নানাও রাজি হয়ে যান, জানাজা পড়ান, দাফন কাফনের কাজেও তো অংশ নিয়েছেন। এতে নানার প্রতি তারা আরো কৃতজ্ঞ হয়ে যায়। আর তারা যেই জাতিটা, এই জাতিটা এই জঙ্গলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে। তো সেই দিন রাতের বেলায় এই যে আশুনানা, এরকম তো এদের সাথে কথা বলেন, একটা অভিজ্ঞতা হলো। আর একটা বিষয় হচ্ছে ওই যে দিনের বেলাতে আশুনানা বাচ্চা মেয়ে মনে করে আদর করে সহানুভূতি দেখিয়েছেন, সেই মেয়ে মূলত তাদেরই একজনের মেয়ে ছিল। মেয়েটির সাথে বিড়াল রূপে আরেকটা বাচ্চা ছিল। এরা খেলাধুলার এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। অনেক সময় দেখা যায় না যে বাচ্চারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে। তো এই যে বাচ্চা মেয়েটা, এই বাচ্চা মেয়েটা ফিরে যাওয়ার পর দেখা যায় তার নূপুর জঙ্গলে হারিয়ে এসেছে। তখন মেয়েটিকে নিয়ে বড় দুইজন সদস্য এসে দেখে নূপুরটা নানা পেয়েছে এবং মালিককে খুঁজতে জঙ্গলে ঘোরাফেরা করছে। তারা আশুনানার সম্বন্ধে আগে থেকেই যেহেতু খোঁজ খবর নিয়েছিল, তাই তারা কোনো সমস্যা মনে করেনি। সাধারণত ওঝা বা তান্ত্রিক টাইপের মানুষ জিনেদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করে, আর এই জিনিস যদি তাদের হাতে চলে যায় সেই জিনকে বশ করে তারা কাজ হাসিল করে। আশুনানার ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন যে উনি এরকম মানুষ না। তারা এটাও জেনে সর্দারকে জানায় যে আশুনানার একটি মেয়ে বাক প্রতিবন্ধী, আর সে জন্মগত বাক প্রতিবন্ধী না। এখন তারা যদি এই নূপুর নিতে নানার সামনে আসে, নানার বয়স বিবেচনায় সে তাদেরকে দেখে ভয় পেয়ে যেতে পারে, একটা অঘটন হয়ে যেতে পারে, এমনকি স্ট্রোক করে তো মারাও যেতে পারেন নানা। সর্দার নিজেও এমন মানুষের সাথে পরিচিত হতে আগ্রহ প্রকাশ করেন এবং নানার বাক প্রতিবন্ধী মেয়েকে সুস্থ করে দিতে পারবেন বলে জানান। তখন রাতে সর্দার সহ তারা কয়েকজন সদস্য আশুনানার বাড়িতে গিয়ে নূপুর নিয়ে আসেন। তারা জানতেন যে নানার মেয়েটি বাক প্রতিবন্ধী আর সে নিজে নূপুর পায়ে দিয়ে ঘুমিয়ে আছে। এই অসুখের চিকিৎসা তাদের কাছে ছিল বা তারা জানতেন। তাই সর্দার নানার মেয়ে আঞ্জুকে আল্লাহর রহমতে সুস্থ করে দেন আর নূপুর নিয়ে চলে আসেন। তারা যা করেছেন শুধু নানার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে। কথাবার্তা চলাকালীন পেছন থেকে আরেকজন সদস্য এগিয়ে আসেন আশুনানার কাছে। সে নানার সাথে হাত মিলিয়ে মুসাফা করেন আর নানার হাতে একটি আংটি পরিয়ে দেন। ইনি হচ্ছেন এই দলের সর্দার জিন। আশুনানা তৎক্ষণাৎ হাত থেকে আংটি খুলে খুলতে অন্য হাত আংটিতে রাখার মাত্র, বিষয়টা এরকম যে উনি আংটিটা খুলে ফেলবেন, এরকম একটা অবস্থা আর কি, আর একটা হাত দিয়ে খুলে ফেলবেন। ওই অবস্থায় ওই সর্দার হাত ধরে থামিয়ে দেন। সর্দার আশরাফ ভাই, আপনি আমার উপহার ফেরত দিয়ে আমাকে আমার পরিবারের কাছে ছোট করবেন না, আমার গোত্রের কাছে ছোট করবেন না। আমার বয়স 1000 বছরের কাছাকাছি, আর আমি প্রায় 300 বছর ধরে এই গোত্রের সর্দার হিসাবে আছি। আপনি যেমন আপনার আয়ুষ্কালের শেষের দিকে, আমিও আমার আয়ুর শেষের দিকে। আপনার কাছে বর্তমান এবং ভবিষ্যতে আমার এবং আমাদের গোত্রের কারো কোনো চাহিদা বা শর্ত থাকবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই উপহার আপনার হাতে থাকবে। আপনার মৃত্যুর পর আমাদের এই উপহার আমাদের কাছে চলে আসবে। আপনাকে বা আপনাদের কারোই এটা ফেরত দিতে হবে না। এই আংটি আপনাকে মোটামুটি আল্লাহ চাহেন তো অনেক কিছু থেকে হেফাজত করবে, শুধু আপনাকে না, আপনার পরিবারকেও। আপনার জীবনে কখনো আমাদের কোনো সাহায্যের প্রয়োজন যদি মনে করেন, আপনি শুধু এই আংটি স্পর্শ করবেন এবং আমাদেরকে মনে মনে স্মরণ করবেন। আমরা ঠিক সময় ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব, ওই সময় দেখা করতে না পারলেও।
যদি সুযোগ হয় ওই সময় আমরা দেখা করব। যেহেতু এই আংটির ব্যাপারে কোনো বিশেষ নিয়ম কারণ ছিল না, আর কোনো শর্ত বা দাবিও ছিল না, তাই আংটি ফেরত না দিয়ে নানা সেটা গ্রহণ করেন। আরও কিছু সময় জিনের এই দলের সাথে আশু নানা কথা বলেন। এক সময় তারা বিদায় নিয়ে চলে যান। এরপর নানা ঘরে ফেরত আসেন। আজ নানার মনে ভয়ের সাথে একরকম সাহসও ছিল। স্বাভাবিকভাবে তিনি ঘরে ফিরে এসে নানিকে সমস্ত কিছু খুলে বলেন এবং কখনো কাউকে এসব ব্যাপারে কাউকে কিছু জানানো যাবে না এটাও বলে দেন, মানে ভালো করে নিষেধ করে দেন আর কি। আশু নানা তার জীবন স্বাভাবিক নিয়মে অতিবাহিত করে যাচ্ছেন। তবে তার হাতের আংটির ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছে তার পরবর্তী জীবন আর কি, যে আংটিটা যদি কখনো কারো চোখে পড়তো জিজ্ঞেস করতো যে ভাই এই আংটি কোথা থেকে, বা দাদা এই আংটি কোত্থেকে পেলেন, মানে যে যেভাবে সম্বোধন করে আর কি ওভাবে তাকে প্রশ্ন করতো। এমনকি হাতে নিয়েও দেখতে চাইতো। নানা হাত থেকে না করে স্পর্শ করে দেখতে বলতেন আর কি। এই আংটি স্বর্ণ বা রূপার ছিল না। নানা যতদিন জীবিত ছিলেন এই আংটির রং একটুও ঘোলাটে বা ময়লা হয়নি। আংটিটিতে একটা সবুজ রঙের পাথর ছিল। আশু নানা বাকি জীবনে যতদিন জীবিত ছিলেন এই আংটির আসল ব্যবহার করেননি, মানে আংটি স্পর্শ করে বিপদ আপদে জিনদেরকে ডাকেনও নাই। নানা অভাবে ছিলেন, কিন্তু তার এই অভাবী জীবন নিয়ে আল্লাহ তাআলার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সন্তুষ্ট ছিলেন। সংসারে অভাব অনটন থাকলেও আলহামদুলিল্লাহ উনি খুব সুখী পরিবার নিয়েই জীবনযাপন করেছেন। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন রাতে আশু নানা বাজার থেকে ফিরছেন একাকী রাস্তায়। দিনটা ছিল ঈদের আগের দিন, চাঁদ রাত। আশু নানার গ্রামে একজন লোক ছিল, তার নাম হচ্ছে গেদু মিয়া। এই গেদু মিয়া ছিল একটা কুখ্যাত ডাকাত। আর গেদু মিয়া শুধু ডাকাত না, সে ছিল ডাকাত দলের সর্দার। গেদু ডাকাত অবশ্য পরবর্তীতে পুলিশের গুলিতে মারা গেছে। তো তখন গেদু ডাকাতের বয়স 45 কি 50 বছর হবে। গেদু ডাকাত বিয়ে করেনি, তার স্ত্রী সন্তান পরিবার কিছু ছিল না। গেদু মিয়ার দলে প্রায় 10-12 জন সদস্য ছিল। আর গেদু মিয়ার বাড়ি ছিল সব ডাকাতদের আস্তানা। এই গেদু মিয়া তার দলবল কখনো নিজ গ্রামে তো দূরের কথা, নিজের ইউনিয়নের কারো বাড়িতে কিন্তু ডাকাতি করে নাই। গেদু মিয়ার আর একটা বিশেষ গুণ ছিল, গেদু মিয়া কখনো কোনোদিন কোনো নারী ঘটিত অপরাধ করেনি, এমনকি কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতেও নাকি তাকায়নি। নারীদের প্রতি তার প্রবল একটা সম্মান ছিল। তাই গেদু মিয়ার দলের কোনো ডাকাত নারী সংক্রান্ত অপরাধ করতেও সাহস করতো না কখনোই। আশেপাশের কয়েক গ্রামে কোথাও যদি স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন বা যৌতুক সংক্রান্ত কারণে স্ত্রী নির্যাতনের ঘটনা হতো এবং এলাকার চেয়ারম্যান মেম্বার দেন দরবার করেও যদি এই নারী নির্যাতনের সমাধান করতেন, মানে দেখা যেত না করতো বা কোনো সমাধান না হতো, এই নারী নির্যাতনের সংবাদ যদি গেদু মিয়ার কানে আসছে একবার, তাহলে কিন্তু খবর হয়ে যেত একদম। ওই বাড়িতে বিশেষ করে যারা নির্যাতন করেছে তাদের উপর ভয়ঙ্কর এক আযাব নেমে আসতো। তো যার কারণে হতো কি, ওই এলাকা সহ আশেপাশের এলাকায় মানুষের মধ্যে একটা ভয় ছিল যে নারী নির্যাতন যদি কখনো হতোই, এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যেত। তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আসতো যারা নির্যাতন করেছে ওই পরিবারের উপর আর কি। গেদু মিয়া কিন্তু দলবল নিয়ে এক বিভীষিকা হয়ে ওই পরিবারের উপর নেমে আসতো আর কি। তো এমন উদাহরণ আছে যে বিয়ের সময় কথা ছিল ছেলেকে বিয়ের পরে টাকা, সাইকেল বা রেডিও কিনে দেওয়ার যৌতুক হিসাবে, কিন্তু বিয়ের পর আর্থিক সমস্যার কারণে মেয়ে পক্ষ দিতে পারছে না। এই নিয়ে দুই পরিবারের সমস্যা হচ্ছে। তখন গেদু মিয়া উনি যে ওই ছেলেকে হুমকি ধামকি দিয়েছেন বিষয়টা এরকম না, মেয়ের শ্বশুরকে বা শাশুড়িকে গিয়ে কিছু বলছেন বিষয়টা এরকম না। গেদু মিয়াই উনি নিজেই সেই যৌতুক মিটিয়ে দিয়েছেন। এই গেদু ডাকাতের দল বলে সবাই কিন্তু এই গ্রামের ছিল না, এক একজন এক এক এলাকার ছিল। রাতে সবাই গেদু মিয়ার বাড়িতে আসতো। গেদু মিয়া ও তার দলের সদস্যরা দূরের এলাকার ধনীদের বাড়িতে ডাকাতি করত। বেশিরভাগ সময় ধনী পরিবার ছেলে মেয়েকে অপহরণ করে নিয়ে আসতো, পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিত। কিন্তু এই ছেলে মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি করতো না। এই গ্রামে এই ডাকাত দল কারো কোনো ক্ষতি না করলেও মানুষজন কিন্তু এদের ভয়ঙ্কর রকমের ভয় পেত। গেদু মিয়া ও তার দলবল ডাকাতি করার জন্য বের হয়েছে এক রাতে। তারা রাস্তা থেকে নেমে শর্টকাট পথ ধরেছে আর কি, ধান ক্ষেতের যে মাঠ এদিক দিয়ে যাচ্ছে।
দলে কদম আলী নামে আর একজন ডাকাত সদস্য রাস্তায় দূরে কাউকে আসতে দেখে। এই দূরে যেই লোকটাকে দেখা যাচ্ছে এই লোকটাই ছিল হচ্ছে এই আশু নানা। আশু নানা কি হয়েছে, এদেরকেও দেখে ফেলেছে, আবার এরাও আশু নানাকে দেখে ফেলেছে। এখন এদের মুখ তো সবার গামছা দিয়ে বাঁধা ছিল, তারপর তো নানা দেখেছে কিন্তু ওইভাবে চিনতে পারেননি। এখন হয়েছে কি, ওই আশু নানাকে দেখে আবার এরা চিনেছে সবাই। আর নানা প্রত্যেককে না চিনলেও নানা এতটুকু চিনতে পেরেছে যে এরা এই গেদু ডাকাতের দল। গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় এই গেদু মিয়া বলে, চাচা আমি গেদু, চিনতে পারছেন? আপনি কিন্তু আমাদের কাউকে দেখেন নাই, কিছুই শোনেন নাই। তখন নানা জবাব দেন, ঠিক আছে বাবা, আমি কিন্তু কাউকে দেখি নাই। ঠিক তখন এই কদম আলী নানার হাত থেকে ওই আংটিটা খোলার চেষ্টা করে। নানা হাত জোর করে অনুরোধ করে আংটিটা না নিতে। গেদু মিয়াও ধমক দিয়ে বলেছিল, এই কদম, চাচারা ছাড়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কদম আলী আংটি নিবেই। এক পর্যায়ে কদম আলী লম্বা রামদা এর পেছনের যে কাঠের হাতল থাকে এই অংশ দিয়ে নানার পিঠে একটা আঘাত করে বসে। নানা মাটিতে পড়ে গড়াগড়ি আরম্ভ করে যন্ত্রণায়। নানার বয়স 70 আর কদম আলীর বয়স তখন 35 কি 40 বছর। কদম আলী আংটি ছিনিয়ে নিয়ে তার হাতের আঙ্গুল, মানে বেশ ভালোই ব্যথা দিয়েছিল আর কি, আঙ্গুলটা মুচড়িয়ে। গেদু সর্দার কদমকে ওখানে ইচ্ছা মতো পিটিয়ে রক্তাক্ত করে ফেলে এই কাজের জন্য। গেদু সর্দার সেদিনের মতো ডাকাতি করার পরিকল্পনা বাদ দেয়। এখানে একটা অঘটন ঘটে গেছে, পরিচিত লোককে এভাবে হেনস্থা করা হয়েছে, তারই এক সদস্য এই কাজটা করেছে। বিষয়টা কেমন হয়ে গেল না, কারণ তাদের তো এই রেকর্ড নাই, তাদের নিজের ইউনিয়নেও ডাকাতি করার রেকর্ড নাই, কোনো মানুষকে জুলুম করেছে এই রেকর্ডও নাই। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল, তাই এই আশু নানার মতো একজন বয়স্ক লোকের সাথে বিষয়টা কেমন হয়ে গেল না। আবার পরিচয় হয়েছে যে চাচা আমি গেদু, এটা তো কেমন হয়ে গেল। কিন্তু আশু নানা মানুষকে বলবেন যে গেদু তো এই কাজটা করছে, তখন গেদু মিয়ার সম্মানটা কই থাকলো? সে ডাকাত হতে পারে কিন্তু তার তো একটা ব্যক্তিত্ব আছে, কি আর করা। গেদু মিয়া নানাকে তুলে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ধরে বাড়িতে পৌঁছে দেন। বাড়ি যাওয়ার পর সবাই প্রথমে ভেবেছে গেদু সর্দার হয়তো নানাকে মেরেছে। গেদু নানার বাড়িতে বলে এসেছে যে চাচার চিকিৎসা করতে যত টাকা খরচ আমি দেবো, আর চাচা ভালো হওয়া পর্যন্ত পরিবারের সমস্ত খরচ আমি দেবো, এটা বলে আসেন। ঘরের সবাইকে ডাকাত হিসাবে সতর্ক না করে বরং অনুরোধ করে আসেন যে এই বিষয়টা কাউকে বলেন না, তাহলে আমার কিন্তু এলাকায় যে একটা প্রভাব আছে, সম্মান আছে, এটা কিন্তু থাকবে না। এদিকে গেদু মিয়ার বাড়িতে সর্দারের কথা অমান্য করা বা বিনা দোষে একজন পিতৃতুল্য মুরব্বীকে মারার অপরাধে গেদু মিয়ার বাড়িতে কদম আলীকে বেঁধে রাখা হয়েছে। সর্দার গেদু মিয়া বাড়িতে এসে তার বিচার করবেন আর কি। কদম আলীকে বেঁধে রাখার সময় তার হাত থেকে আংটি খুলে একটা বক্সে রাখা হয়েছিল। গেদু মিয়া তার বিচার করেছিল, তাকে দল থেকে বহিষ্কার করে দেয় সারা জীবনের জন্য। গেদু মিয়া আংটিটা দেখতে চায়। একজন ডাকাত সদস্য বক্স খুলে দেখে আংটিটা নেই। গেদু মিয়া বিশ্বাস করতে চায় না। সামান্য সোনার আংটির জন্য এমন মিথ্যা সে সহ্য করেনি। সে আংটি বক্সে রেখেছে আর এখন দেখাচ্ছে বক্সে আংটি নাই, একজন সদস্য বলতেছে। তখন গেদু মিয়া বলতেছে, তোর হাতই আমি কেটে ফেলবো, সত্যি করে বল আংটি কোথায়। এক পর্যায়ে সকল ডাকাত সদস্য গেদু সর্দারকে শান্ত করে, সবাই নিশ্চিত করে জানায় যে আংটি সোনা রূপা এটা আসলে কোনো কথা না, এটা আসলে সোনা রূপারও না, এটা একটা অষ্টধাতুর আংটি বলে মনে হচ্ছে। এই অষ্টধাতুর আংটি, এটার মূল্য তো এরকম বেশি না। এরকম কত দামি দামি জিনিস নিয়ে আসা হয়েছে এখানে, কেউ কখনোই একটা জিনিস সরাই নেই, ঠিকঠাক মতো ভাগাভাগি হয়েছে। তো এই জিনিস কেউ এখান থেকে চুরি করবে, এটা তো আসলে হতে পারে না। আর এটা নিয়ে কেউ এই গেদুকে মিথ্যা কথাও বলবে না। দেখ সকাল হয়ে যায়, হাজিদের দিন, কি আর করা, কদম আলীকে ছেড়ে দেওয়া হয়। কদম আলী বাড়িতে ফেরত গেল। কদম আলী কিন্তু এই গ্রামের মানুষ ছিল, গ্রামের শেষ প্রান্তে নদীর পারে কদমের বাড়ি। এদিকে আশু নানার বাড়িতে গভীর রাতে কদম আলী এসে দরজায় টোকা দেয়। যেহেতু রাস্তায় নানার সাথে এমন ঘটনা হয়েছে, আবার এত রাতে ঘরে এসে সে ডাক দিচ্ছে, তো যাই হোক সবাই ভয়ে ভয়ে দরজা খোলে। সে বলেছিল যে আমি কদম আলী। তো নানা তো বেশ একটু চিন্তিত হয়ে গেছে যে ও আবার আসছে কি না কি এখন করে ফেলে। তো যাই হোক দরজা খোলার পর নানা দেখেন কদম আলী দাঁড়িয়ে আছে। কদম আলী কিন্তু আর কোনো কথা বলেনি, শুধু ঘরের মেঝেতে আংটিটা রেখে পেছনে ঘুরে সোজা চলে গেছে। সবাই একটু স্বস্তি পায়।
গেদু সর্দার বলে গেছে যে কদম আলীর বিচার করবে, তাই মনে হচ্ছে সে বিচার করেছে, এই জন্য সে আংটিটা ফেরত পাঠিয়েছে। আসলে কিন্তু এটা কদম আলী ছিল না, মূলত একজন জিন কদম আলীর শুরুতে এসে আংটিটা দিয়ে গিয়েছিল। আশুনানা বয়স বিবেচনায় কিন্তু গুরুতর আঘাত পেয়েছেন। কেটে রক্ত বের হয়নি, কিন্তু পিঠে যে আঘাত লেগেছে, এই আঘাতের কারণে তার বুকের ভেতরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। ঈদের দিনটা পার হয় তাদের। ঈদের দিন ঠিক সন্ধ্যায় আসর ও মাগরিবের মাঝামাঝি সময়ে গ্রামের উত্তর প্রান্ত থেকে প্রচুর হট্টগোলের শব্দ আসে। একে একে গ্রামের সব মানুষ সেখানে ছুটে যায়। জানা যায় কদম ডাকাত মানুষের গণপিটুনিতে মারা গেছে। মূল ঘটনা হলো গেদু মিয়া ও তার দলবল পাশের ইউনিয়নের এক ধনী পরিবারের বাচ্চা ছেলেকে ধরে নিয়ে এসে মুক্তিপণ চায়। তারা পরবর্তীতে মুক্তিপণ দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়েছিল। ছেলেকে নিয়ে যাওয়ার সময় তারা কদম আলীকে চিনে ফেলেছিল। সবাই গেদু ডাকাতের নাম তো সবাই জানতো, এক নামে চিনতো, কিন্তু এদের সদস্য কে কে এটা চিনতো না। তখন ওই গ্রামের মানুষজন সিদ্ধান্ত নেয় কদম আলীকে পেটানোর। গেদু যেহেতু সর্দার, তাই সাহস হয়নি। এখন এই যে কদম আলী আবার যখন ওই দল থেকে ফেরত চলে আসছিল, মানে সে তো আর ওই দলে ছিল না, তখন কিন্তু কারো না কারো মাধ্যম দিয়ে জানা গিয়েছিল যে এই কদম আলী এই গেদু ডাকাতের দলে আছে। আর তখন তো মানুষজন আর কি ক্ষিপ্ত হয়েছিল। মানুষজন একত্র হয়ে কদম আলীকে পিটাতে আসে। তো অপরিচিত একজন এসে কদম আলীকে ডাক দিয়ে নদীর পাড়ে নির্জন এক জায়গায় নিয়ে আসে। ওখানে নাকি ওই গ্রামের শত শত লোক লুকিয়ে বসেছিল। সবাই সুযোগ পেয়ে কদম আলীর উপর ঝাঁপিয়ে পড়ে। এত এত মানুষের গণপিটুনিতে এক পর্যায়ে কদম আলী মারা যায়। এই যে অপরিচিত একজন লোক ডেকে নিয়ে আসলো এখানে, এটাও কিন্তু একটা রহস্য। ঘটনা যখন থানা পুলিশ হয়, তখন তো পুলিশ তৎপর হয়ে ওঠে। এই গেদু ডাকাতের ব্যাপারে আগে থেকেই থানায় রিপোর্ট ছিল। গেদু মিয়া আগেও ধরা পড়েছিল। ঠিক ওই সময় নাকি সমস্ত দেশে ডাকাত ধরার অভিযান চলছিল। কদম আলীর মৃত্যুর কিছুদিন পর এক রাতে গেদু মিয়ার বাড়িতে পুলিশের অভিযান হয় এবং পুলিশের গুলিতে গেদু মিয়া মারা যান। পরবর্তীতে তার সকল ডাকাত সদস্য পালিয়ে বিভিন্ন জায়গায় পলাতক হয়ে যায়, ফেরারি হয়ে যায়। এরাও অবশ্য পরে একে একে ধরা পড়েছে পুলিশের হাতে। ঈদের আগের দিন দেখা যাচ্ছে যে ডাকাত কদম আলীর আঘাতের পর আঘাত সহ্য করতে হয়েছে আশুনানাকে। আর এই আঘাতের কারণে কোনোদিনও নানা আর তার মূল কাজে ফেরত যেতে পারেননি। তারা শক্ত সামর্থ্য কর্মঠ মানুষ হলেও তিনি বয়সে প্রায় 70-এর উপরে ছিলেন। প্রায় 1 বছরও বেশি তিনি বেঁচে ছিলেন এই ঘটনার পর। এরপর একটার পর একটা শারীরিক জটিলতা, বার্ধক্যের কারণে উনি আসলে সুস্থ হননি। এই সময়ের মধ্যে বাধ্য হয়ে ছেলেরা নানার সংসারের হাল ধরে নেয়। এক সময় আশুনানা পৃথিবীর মায়া কাটিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের ওয়াক্তের আগে, মানে দুপুর হবে এমন একটা সময় নানা মারা যান। নানার জানাজা বাদ মাগরিব হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় পারিবারিকভাবে। নানার প্রতিবেশী করিম মুন্সি, এলাকার কোনো পুরুষ মানুষ মারা গেলে লাশ গোসল করে দিতেন তিনি। করিম মুন্সি ওই সময় ওই এলাকার তাবলিগ জামাতের আমির ছিলেন। শত শত মানুষের শেষ গোসল এই করিম মুন্সি করিয়েছেন আল্লাহর ইচ্ছায়। করিম মুন্সি বয়সে নানার চেয়ে আনুমানিক 15-20 বছরের ছোট হবে। আশুনানার সাথে করিম মুন্সির সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। নানা তার জীবনে ঘটা এই সম্পূর্ণ ঘটনা করিম মুন্সিকেও জানিয়েছেন। নানিও জানতেন, তবে সম্পূর্ণ ঘটনা করিম মুন্সিকে উনি বলেছেন একবার না কয়েকবার। নানিকে যতটুকু বলা উচিত, যতটুকু বলা উচিত হবে মনে করছেন, ততটুকু বলেছেন আর কি। নানা আগে থেকেই করিম মুন্সিকে জানিয়ে রেখেছেন যে আমি মারা গেলে তুমি আমাকে গোসল করাবে। এই ওসিয়তটা উনি জীবিত অবস্থায় করে গিয়েছিলেন। আর নানা এটাও বলেছিলেন যে আমার গোসলের সময় তোমার সাথে একজন এসে তোমাকে সাহায্য করবে। সে কারোর সাথে কথা বলবে না, এমনকি তোমার সাথেও কথা বলবে না। আমার গোসল শেষ হলে আমার হাত থেকে আংটিটা খুলে তুমি তাকে দিয়ে দেবে। আর আমার জানাজায় সকল কাতারের পেছনে একটা কাতার করার মতো খালি জায়গা রাখবে। সকল মানুষ কাতারে দাঁড়ানোর পর যেন আরো একটা কাতার করা যায় এতটুকু জায়গা রাখবে। নানার লাশ বাড়ির সামনে 4টা বাঁশের খুঁটি পুঁতে পলিথিন দিয়ে ঘেরাও করে ভেতরে একটা চৌকির উপর রাখা হয় গোসল করানোর জন্য। আসরের ওয়াক্তের আগে নানাকে গোসল করানো হয়। লাশের সাথে পানি সহ আনুষঙ্গিক যে জিনিসপত্র রাখা ছিল এগুলো দিয়ে করিম মুন্সি গোসল করাবেন।
করিম মুন্সি ভেতরে প্রবেশ করে দেখেন প্রায় 7 ফুট লম্বা একজন বয়স্ক হুজুর আসুনার হাত পায়ের নখ কেটে দিচ্ছেন। করিম মুন্সির বর্ণনা অনুযায়ী লোকটা তার থেকে কমপক্ষে 1 হাত বেশি লম্বা। লোকটার গায়ের রং অন্য রকমের, আসলে সিলভার কালারও না, ধবধবে সাদাও না, আবার চেহারা খুব সুন্দর এটাও বলা যাবে না। মাথার চুল, দাড়ি, গোফ, এমনকি চোখের যে ভ্রু, তার শরীরের রং থেকে একটু অন্যরকম ছিল, উজ্জ্বল ছিল। লাশ গোসল করানো শেষ করে সুগন্ধি মাখানো হবে আর কি। ওই সময় একটা অদ্ভুত সুগন্ধি ওই ব্যক্তিটা মাখিয়ে দেন আর কি। লোকটার মুখমণ্ডল, ঠোঁট দেখে করিম মুন্সির কাছে ঠিক মানুষ বলেই মনে হয়েছে, তবে তার চেহারা একটা অন্য ধরনের আকৃতি ছিল। মানে এই আকৃতিটা খুব একটা দেখা যায় না স্বাভাবিকভাবে। এমনিতে সব মানুষের সাথেই যেই মিলগুলো থাকার দরকার এরকম মিল ছিল। লম্বা সে বেশি ছিল, তবে চেহারার গড়নে একটু অমিল ছিল, জাস্ট এতটুকুই, আর কিছু না। করিম মুন্সি আসুনার বলে যাওয়ার যেই ওসিয়ত, এই বিষয়গুলো কিন্তু উনি চেষ্টা করেছেন সব ঠিকঠাক মতো করার জন্য। লাশ গোসল করানো হয়, লোকটা তাকে সর্বাত্মক সাহায্য করে। করিম মুন্সিনার হাত থেকে আংটিটা খুলে হাতে নিয়ে পানিতে ধুয়ে ওই লোকটার হাতে দেয়। আংটি নেওয়ার সময় করিম মুন্সি ও লোকটার হাতের স্পর্শে বেশ ঠান্ডা অনুভব করেন। সব কাজ শেষ করে কাফন পরিয়ে মাথায় যেই অংশটা থাকে আর কি, মাথার দিকে, ওই অংশটা একটা সুতার মতো দিয়ে, ওই দেখা যাচ্ছে যে কাফনের কাপড়ের একটা অংশ দিয়েই একটা সুতার মতো তৈরি করা হয়, তো ওটা দিয়ে বেঁধে রাখা হয়। করিম মুন্সি এরপর যখন পেছন দিকে তাকিয়েছেন তখন ওই ব্যক্তিকে আর দেখতে পাননি। করিম মুন্সির সাথে সাথে পলিথিনের আড়াল থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে ওই ব্যক্তিকে খোঁজেন, কিন্তু তাকে আর খুঁজে পাননি। উপস্থিত কয়েকজন প্রশ্ন করেছিলেন যে কিছু লাগবে কিনা, তাকে দরকার কিনা, যেহেতু উনি এদিক ওদিক খোঁজাখুঁজি করছেন। মাগরিবের নামাজের পর আসুনানার বাড়ির কাছেই একটা স্কুলের মাঠে তার জানাজা হয়। জানাজার পেছনে একটা কাতারের জন্য জায়গা খালি ছিল। জানাজা শেষে নানার বাড়ির সাথেই কবরস্থানে তাকে দাফন করা হয়। নানাকে দাফনের সময় কবরে তার নিজের তৈরি একটি চাটাই দেওয়া হয়েছিল। যে মানুষটার তৈরি বাঁশের চাটাই শত শত মানুষের কবরে দেওয়া হয়েছিল, সেই মানুষটার কবরে তারই নিজের তৈরি বাঁশের চাটাই দেওয়া হয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল শুকনো মাটি, তাই চাটাই লাগবে না। পরবর্তীতে লাশ দাফনের সময় চাটাইয়ের প্রয়োজন মনে করে সবাই। এই মুহূর্তে চাটাই কিনে আনা সম্ভব না, তাই ঘর থেকে আগের বানানো একটা চাটাই ধারি এনে পুকুরে ধুয়ে কবরে দেওয়া হয়েছিল। এটাই ছিল আশুনানার জীবনের ঘটনা। আশুনানা মারা যাওয়ার বছর 5 পর তার 3 ছেলেরা নিজেরা ঝগড়া করে। নানার দ্বিতীয় ছেলে তো সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। ঝগড়াটা মূলত 3 ভাইয়ে হয়েছিল আর কি, জায়গা জমি বা অন্য কোনো সমস্যা নিয়ে না, এমনিতেই পারিবারিক ছোটখাটো বিষয়, সাধারণ ঝগড়া আর কি। তো তার ওই ছেলে বাড়ি থেকে চলে যাওয়ার 1 বছর পর ঢাকায় তার আপন মামার সাথে দেখাও হয়েছিল। সেই হিসাবে বলা যায় আমিরুল ঝগড়া করেই, অর্থাৎ তার নাম আমিরুল ছিল, ঝগড়া করে ঢাকা চলে গিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু ওই ছেলে বাড়িতে ফেরত আসেনি। ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে তাও পরিবার কেউ জানে না। ওই একবারই তার মামার সাথে তার দেখা হয়েছিল। এরপর পরিচিত আর কারো চোখে পড়েনি সেই ছেলেটা, যার নাম হচ্ছে আমিরুল। তো এটাই ছিল ঘটনা। ছেলেটা কেন এভাবে হঠাৎ করে এত অভিমান নিয়ে চলে গেল, বাড়িতে ফেরত আসলো না, এটা অনেকেই চিন্তা করেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিলুর রহমান ভাইকে অন্যরকম একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি লিসেনারদের কাছে ঘটনাটি অন্যরকম লেগেছে। আশা করছি জিলুর রহমান ভাইয়ের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আফনান ভাই, দারুণ একটা ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, তবে তার আগে আপনাদের কাছে কিছু অনুরোধ রইল। যদি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই নতুন চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য একান্তই কাম্য। আমরা প্রতিদিন রাত 10টায় নতুন ভয়ের ঘটনা নিয়ে আপনাদের জন্য হাজির হব। তো দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।